প্রিয় এইচএসসি শিক্ষার্থী বৃন্দরা, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক স্পেশাল ওয়ার্ড অর ফ্রেজেস, যেখান থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। অনেক শিক্ষার্থীরা এই টপিকটি নিয়ে অনেকটা চিন্তিত। তারা বুঝে উঠতে পারে না কিভাবে এই টপিকটিতে খুব সহজে ভালো মার্ক তুলতে পারবে। আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা পরীক্ষায় এই টপিকসটিতে খুব সহজে ভালো মার্ক তুলতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই টপিকসটিতে আহামরি কোনো ঝামেলা নেই, ততটা কঠিন টপিকসও নয়। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা ফ্রেজ রয়েছে, স্পেশাল ওয়ার্ড রয়েছে, যেগুলো আয়ত্ত করতে পারলে তোমরা খুব সহজে বুঝতে পারবে, ইভেন পরীক্ষায় ভালোভাবে সঠিক আনসারটিও লিখতে পারবে। যাই হোক, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ রুলসগুলো। আমরা যদি প্রথমে আলোচনা করি, আজকে এই ক্লাসে শুধুমাত্র 5টি রুলস নিয়ে আলোচনা করব। সেখানে প্রথমে রয়েছে বি ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, যখনই তোমরা উপরে বি ভার্ব পাবে, তখন তোমরা অবশ্যই বুঝে নিবে যে তার সাথে একটা বর্ণ বসবে। কিন্তু কখন, কোথায় বসবে? অবশ্যই সেন্টেন্সের মধ্যে তোমরা কিছু লক্ষণ পাবে, যেখানে কোনো একজন ব্যক্তির জন্মসাল বোঝাচ্ছে, জন্মস্থান বোঝাচ্ছে, ইভেন হয়তো বা জন্মসাল, সংখ্যা, নাম্বার দেওয়া থাকবে, এবং নতুবা সেখানে একটা স্থান উল্লেখ থাকবে। তখন তোমরা বুঝে নেবে যে এখানে একটা বি ভার্ব বসবে এবং বি ভার্বের সাথে বর্ণ বসবে। তাহলে দেখে নেওয়া যাক, এখানে একটা এক্সাম্পল রয়েছে, হি ড্যাশ ইন 1998 অ্যাট সিলেট। আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখা যাচ্ছে এখানে বোঝাচ্ছে হি, অর্থাৎ একজন ব্যক্তি, এবং এখানে রয়েছে ইন 1998, অর্থাৎ একটা সাল রয়েছে, অ্যাট সিলেট। একটু চিন্তা করলেই মস্তিষ্কের মধ্যে অবশ্যই নাড়া দেয় যে এখানে কোনো একজন ব্যক্তির অবশ্যই জন্মস্থান বোঝাচ্ছে। তাহলে যেহেতু এই জন্মসালটা অতীত নির্দেশ করে, সেহেতু আমরা এখানে ভার্বটা পাস্ট ফর্মে নেব। অবশ্যই হির সাথে ওয়াজ বসবে, যেহেতু পাস্ট ফর্ম। যদি এখানে সালটা প্রেজেন্ট নির্দেশ করত, তখন অবশ্যই আমরা এখানে হির সাথে ইজ বসাতাম। যদি এখানে সাবজেক্টটা প্লুরাল হতো, তাহলে অবশ্যই আমরা এখানে ওয়ার বসাতাম। যেমন যদি এখানে ইউ থাকতো, তাহলে অবশ্যই ইউর সাথে ওয়াজ হবে না, যেহেতু সেন্টেন্সটা পাস্ট। এখানে 1998 অতীত সাল নির্দেশক একটা নাম্বার, অবশ্যই সেখানে ইউর সাথে ওয়ার বসতো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে বি ভার্বের সাথে বর্ণ কোথায় বসে। তারপর যে গুরুত্বপূর্ণ রুলস রয়েছে সেটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। আসলে হ্যাভ টু বা হ্যাজ টু কোথায় বসে? যখন কোনো সেন্টেন্সে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝায়, তখনই হ্যাভ টু বা হ্যাজ টু বসে। ধরে নেওয়া যাক, আমাকে এখন বাজারে যেতে হবে, এটা তোমার প্রয়োজনীয়তা, এটা তোমার বাধ্যবাধকতা। অবশ্যই বাজারে কাজ রয়েছে, তোমাকে বাজারে যেতে হবে, তাই সেটা তোমার প্রয়োজন, সেটা তোমার বাধ্যবাধকতা। তারপর এজ এ স্টুডেন্ট, আমাদের সবার একটা ইন্টেনশন থাকে যে আমাকে পরীক্ষায় পাস করতে হবে, এটা বাধ্যতামূলক। যেহেতু আমরা পড়াশোনা করি, আমাদের অভিভাবকরা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, অবশ্যই সেখানে পরীক্ষায় কৃতকার্য হওয়া, পাস করা, সেটা আমাদের প্রয়োজন, সেটা আমাদের বাধ্যবাধকতা। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, শুধু এটাই মনে রাখবে যে কোনো সেন্টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু কখন বসে? যখন সেন্টেন্সটা দ্বারা বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝায়। এখানে একটা উদাহরণ রয়েছে, চলো উদাহরণটা দেখে নেই। আই ড্যাশ পাস ইন দ্য এক্সামিনেশন। এখানে লেখা আছে, আমি গ্যাপটা নাই বললাম, মূল সেন্টেন্সটা বললাম যেভাবে পরীক্ষায় থাকে। আই ড্যাশ পাস ইন দ্য এক্সামিনেশন। একটু অর্থের দিকে আমরা খেয়াল রাখব, চেষ্টা করব। যেমন আই ড্যাশ পাস ইন দ্য এক্সামিনেশন, আই বলতে আমি, পাস
পাস করা ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়, তাহলে বোঝাই যাচ্ছে যে পরীক্ষায় পাস করা সেটা আমার জন্য প্রয়োজন, অবশ্যই বাধ্যবাধকতা। তাই আমরা এখানে নিঃসন্দেহে হ্যাভ টু বসাবো। সাবজেক্ট অনুসারে বৃন্দরা, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক স্পেশাল ওয়ার্ড অর ফ্রেজেস, যেখান থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। অনেক শিক্ষার্থীরা এই টপিকটি নিয়ে অনেকটা চিন্তিত, তারা বুঝে উঠতে পারে না কীভাবে এই টপিকটিতে খুব সহজে ভালো মার্ক তুলতে পারবে। আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা পরীক্ষায় এই টপিকসটিতে খুব সহজে ভালো মার্ক তুলতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই টপিকসটিতে আহামরি কোনো ঝামেলা নেই, ততটা কঠিন টপিকসও নেই নয় এটা। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা ফ্রেজ রয়েছে, স্পেশাল ওয়ার্ড রয়েছে, যেগুলো আয়ত্ত করতে পারলে তোমরা খুব সহজে বুঝতে পারবে, ইভেন পরীক্ষায় ভালোভাবে সঠিক আনসারটিও লিখতে পারবে। যাই হোক, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ রুলসগুলো। আমরা যদি প্রথমে আলোচনা করি, আজকে এই ক্লাসে শুধুমাত্র 5টি রুলস নিয়ে আলোচনা করব। সেখানে প্রথমে রয়েছে বি ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, যখনই তোমরা উপরে বি ভার্ব পাবে, তখন তোমরা অবশ্যই বুঝে নিবে যে তার সাথে একটা বর্ণ বসবে, কিন্তু কখন কোথায় বসবে। অবশ্যই সেন্টেন্সের মধ্যে তোমরা কিছু লক্ষণ পাবে, যেখানে কোনো একজন ব্যক্তির জন্মসাল বোঝাচ্ছে, জন্মস্থান বোঝাচ্ছে, ইভেন হয়তোবা জন্মসাল সংখ্যা নাম্বার দেওয়া থাকবে, এবং নতুবা সেখানে একটা স্থান উল্লেখ থাকবে। তখন তোমরা বুঝে নেবে যে এখানে একটা বি ভার্ব বসবে এবং বি ভার্বের সাথে বর্ণ বসবে। তাহলে দেখে নেওয়া যাক, এখানে একটা এক্সাম্পল রয়েছে, হি ড্যাশ ইন 1998 এট সিলেট। আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখা যাচ্ছে এখানে বোঝাচ্ছে হি অর্থাৎ একজন ব্যক্তি, এবং এখানে রয়েছে ইন 1998 অর্থাৎ একটা সাল রয়েছে, এট সিলেট। একটু চিন্তা করলেই মস্তিষ্কের মধ্যে অবশ্যই নাড়া দেয় যে এখানে কোনো একজন ব্যক্তির অবশ্যই জন্মস্থান বোঝাচ্ছে। তাহলে যেহেতু এই জন্মসালটা অতীত নির্দেশ করে, সেহেতু আমরা এখানে ভার্বটা পাস্ট ফর্মে নেব। অবশ্যই হির সাথে ওয়াজ বসবে, যেহেতু পাস্ট ফর্ম। যদি এখানে সালটা প্রেজেন্ট নির্দেশ করত, তখন অবশ্যই আমরা এখানে হির সাথে ইজ বসাতাম। যদি এখানে সাবজেক্টটা প্লুরাল হতো, তাহলে অবশ্যই আমরা এখানে ওয়ার বসাতাম। যেমন যদি এখানে ইউ থাকতো, তাহলে অবশ্যই ইউর সাথে ওয়াজ হবে না, যেহেতু সেন্টেন্সটা পাস্ট। এখানে 1998 অতীত সাল নির্দেশক একটা নাম্বার, অবশ্যই সেখানে ইউর সাথে ওয়ার বসতো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে বি ভার্বের সাথে বর্ণ কোথায় বসে। তারপর যে গুরুত্বপূর্ণ রুলস রয়েছে সেটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। আসলে হ্যাভ টু বা হ্যাজ টু কোথায় বসে? যখন কোনো সেন্টেন্সে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝায়, তখনই হ্যাভ টু বা হ্যাজ টু বসে। ধরে নেওয়া যাক, আমাকে এখন বাজারে যেতে হবে, এটা তোমার প্রয়োজনীয়তা, এটা তোমার বাধ্যবাধকতা। অবশ্যই বাজারে কাজ রয়েছে, তোমাকে বাজারে যেতে হবে, তাই সেটা তোমার প্রয়োজন, সেটা তোমার বাধ্যবাধকতা। তারপর এজ এ স্টুডেন্ট আমাদের সবার একটা ইন্টেনশন থাকে যে আমাকে পরীক্ষায় পাস করতে হবে, এটা বাধ্যতামূলক। যেহেতু আমরা পড়াশোনা করি, আমাদের অভিভাবকরা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, অবশ্যই সেখানে পরীক্ষায় কৃতকার্য হওয়া, পাস করা সেটা আমাদের প্রয়োজন, সেটা আমাদের বাধ্যবাধকতা। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, শুধু এটাই মনে রাখবে যে কোনো সেন্টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু কখন বসে? যখন সেন্টেন্সটা দ্বারা বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝায়। এখানে একটা উদাহরণ রয়েছে, চলো উদাহরণটা দেখে নেই। আই ড্যাশ পাস ইন দ্য এক্সামিনেশন। এখানে লেখা আছে, আমি গ্যাপটা নাই বললাম, মূল সেন্টেন্সটা বললাম যেভাবে পরীক্ষা থাকে, আই ড্যাশ পাস ইন দ্য এক্সামিনেশন। একটু অর্থের দিকে আমরা খেয়াল রাখবো, চেষ্টা করব। যেমন আই ড্যাশ পাস ইন দ্য এক্সামিনেশন, আই বলতে আমি, পাস করা ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়, তাহলে বোঝাই যাচ্ছে যে পরীক্ষায় পাস করা সেটা আমার জন্য প্রয়োজন, অবশ্যই বাধ্যবাধকতা। তাই আমরা এখানে নিঃসন্দেহে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা,
যে এখানে আমাদেরকে শুধুমাত্র মনে রাখতে হবে যে হ্যাভ টু বা হ্যাজ টু কখন বসে, কোন অর্থে বসে, এই জাস্ট অতটুকু আপনারা মনে রাখলে অবশ্যই পারবে। তারপর হচ্ছে লেট অ্যালোন, খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার সেন্টেন্সের মধ্যে অবশ্যই দুটি ক্লোজ থাকবে এবং সেখানে দুটি ক্লোজের মধ্যে দুটি কাজও থাকবে। দুটি কাজের মধ্যে প্রথম কাজটি চাইতে দ্বিতীয় কাজটি তুলনামূলক কঠিন বোঝাবে। যখন এরকম অর্থ প্রকাশ করে তখন নিঃসন্দেহে সেখানে তোমরা লেট অ্যালোন বসাবে। যেমন এখানে একটা উদাহরণ আছে, হি ক্যান নট বাই এ ফোন, একটা ক্লোজ, তারপর এখানে গ্যাপ, এ ডেস্কটপ। যদি আমরা একটু অর্থের দিক থেকে বিবেচনা করি, চেষ্টা করি, হি ক্যান নট বাই এ ফোন, সে একটা ফোন ক্রয় করতে পারে না, গ্যাপ রয়েছে, তারপর এ ডেস্কটপ, একটা ডেস্কটপ, বোঝা যাচ্ছে। ধরুন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, ততটা ভালো নয়, যেখানে আমি একটা ফোন ক্রয় করতে পারছি না, সেখানে যদি আমি একটা ডেস্কটপ ক্রয় করতে চাই তাহলে সেটা আমার পক্ষে অবশ্যই জটিল হয়ে দাঁড়ায়। তার মানেই বোঝা যাচ্ছে প্রথমে যে কাজটি রয়েছে বাই এ ফোন, একটা ফোন ক্রয় করার ব্যাপার, আর তারপর যে কাজটি রয়েছে এ ডেস্কটপ, একটা ডেস্কটপ ক্রয় করার ব্যাপার, অবশ্যই প্রথম কাজের চাইতে দ্বিতীয় কাজটি কঠিন। যখন এরকম সেন্টেন্স তোমরা পাবে প্রথম কাজটির চেয়ে দ্বিতীয় কাজটি জটিল কঠিন, তখন তোমরা সেখানে চোখ মুজে নিঃসন্দেহে বসাবে লেট অ্যালোন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপরেও যারা বুঝনি কমেন্টে জানাবে, সর্বাত্মক চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর যেটা রয়েছে উড রেদার, উড রেদার বরং তবুও বোঝাতে বসে, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে বরং তবুও এরকম অর্থ প্রকাশে উড রেদার বসে। জাস্ট এটা মনে রাখতে হবে, যখন আমরা উদাহরণটি দেখো তখনই আর একটু ক্লিয়ার হব। যেমন এখানে রয়েছে আই ড্যাশ স্টার দেন স্টিল, আমি এখানে একটা সিনড্রোম বলে দিচ্ছি যে তোমরা কোন সেন্টেন্সে উড রেদার বসাবে। ফার্স্ট অফ অল, যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেন থাকে, কী থাকে, দেন থাকে, তখন তোমরা 90% নিশ্চিত হয়ে যাবে যে এখানে উড রেদার বসবে। তারপর বাকি 10% কীভাবে নিশ্চিত হবে, তোমরা সেন্টেন্সটির অর্থের দিকে তাকাবে। যদি অর্থের মধ্যে গিয়ে এমন কিছু পাও যে এটা লজ্জাজনক, এটা কষ্টদায়ক, এ কাজটা আমার দ্বারা সম্ভব নয়, ইম্পসিবল টু মি, আমার দ্বারা এ কাজটা সম্ভব নয়, তখনই তোমরা উড রেদার বসাবে। যেমন আমি যদি সেন্টেন্সটা দেখিয়ে দিই, এখানে আছে আই ড্যাশ স্টার্ভ দেন স্টিল। আই মানে হচ্ছে আমি, স্টার্ভ মানে হচ্ছে ভিক্ষা করা, দেন স্টিল, আর স্টিল মানে হচ্ছে চুরি। তার মানে বোঝা যাচ্ছে যে সে স্টার্ভ মানে ক্ষুধার্ত থাকবে, দেন চাইতে স্টিল অর্থাৎ চুরি, তার মানে বোঝা যাচ্ছে, একটু অর্থের দিক থেকে লক্ষ্য করলে বোঝা যায় যে চুরি করার চাইতে সে ক্ষুধার্ত থাকবে, সেটাই তার পক্ষে ভালো। যাই হোক শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর যে রুলটি রয়েছে সেটি হচ্ছে হেড বেটার। হেড বেটার কখন বসে অবশ্যই মনে রাখতে হবে, বরং ভালো অর্থে হেড বেটার বসে, বরং ভালো অর্থে। সাপোজ মনে করো যে এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর তোমাকে স্কুলে যেতে হবে, তোমার কর্মস্থলে যেতে হবে। এট এ টাইম তোমার কী করা উচিত, যদি প্রচণ্ড বৃষ্টি হয়, আবহাওয়া বেশ খারাপ থাকে, তখন আমাদের সবারই উচিত নিজের সেফটির জন্য, নিরাপদে থাকার জন্য বাইরে না যাওয়া, বাড়িতে অবস্থান করাটাই বেটার। তারপর আমি অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন তুমি তোমার এক আত্মীয়ের বাড়িতে গেলে, অবশ্যই তোমার জানা রয়েছে সেই আত্মীয়ের বাড়িতে তোমাকে কিভাবে ভরণ পোষণ করা হয়, তোমাকে কিভাবে নেওয়া হয়, কতটা আদর যত্ন দেখানো হয়, এটা অবশ্যই আমার আপনার সবার জানা। কিন্তু একদিন দেখা গেল যে সেখানে একটা ইনভাইটেশন রয়েছিল, একটা ধরুন কোনো একটা অনুষ্ঠান, সেখানে তুমি গেলে, কিন্তু তোমাকে আর আগের মতো সাপোর্ট দেওয়া হচ্ছে না, আগের মতো তোমাকে ভরণ পোষণ দেখাশোনা, মায়া মহব্বত যা কিছু আছে আগের মতো দেওয়া হচ্ছে না। অবশ্যই তুমি বুঝলে যে তোমাকে সেখানে অনেকটাই, যেহেতু সেখানে তুমি কষ্ট ফিল করছো, তখন কী করা উচিত, যে সেখান থেকে চুপচাপ চলে আসা উচিত, অর্থাৎ বরং ভালো সেখানে মন খারাপ করে না থেকে আমার বাড়িতে চলে যাওয়া। যাই হোক, এরকম অর্থে কোনো সেন্টেন্সে হেড বেটার বসে। যেমন এখানে রয়েছে ইউ ড্যাশ গো হোম নাও, ইউ ড্যাশ গো হোম নাও, তুমি অর্থাৎ তোমাকে গো হোম নাও, এখন বাড়িতে যাওয়া, এরকমই দাঁড়ায়।
তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমাকে এখন বাড়িতে যাওয়াই বরং ভালো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই থাক। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 5টি রুল